Walking through the twilight night, stars above shining bright, whispers in the gentle breeze, softly soothing all my pleas. Shadows dance under the moon, heartbeats sink to a silent tune, waves of calm washing me. In this dreamscape I am free. হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ ব্র্যান্ড নিউ এপিসোড অফ বিং এমবি। বিং এমবি নতুন একটা ট্রাভেল ব্লগে আপনাদেরকে আবার স্বাগত। আজকে রবিবার, একটা নতুন উইকেন্ড, আর সামনের দুদিন আছে এক্সটেন্ডেড হলিডে, কারণ কালকে হচ্ছে আম্বেদকর জয়ন্তী আর তারপরের দিন হচ্ছে বাঙালির নববর্ষ। তো এই উইকেন্ডে আমরা আজকে আবার বেরিয়ে পড়েছি, যেটা বাঙালির অতি প্রিয় জায়গা, আর সাথে আছে আমার পুরো ফ্যামিলি। এই ফার্স্ট টাইম আমি আমার পুরো ফ্যামিলির সাথে ট্রিপ করছি। একটু পরে তাদের সাথে আমি পরিচয় করাচ্ছি। আপাতত আমি বিটি রোডের দিকে এগোচ্ছি, মেন রোডে উঠবো, তারপরে ফুয়েল আপ করাবো, তারপরে ফুয়েল আপ করি আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। তাহলে সাথে থাকুন, ব্লগটা দেখতে থাকুন। এখন আমরা ফুয়েল আপ করার জন্য ভারত পেট্রোলিয়ামের পেট্রোল পাম্পে চলে এলাম। এটা শিথিল মোড়ে। আপাতত ফুয়েল আপটা করিয়ে নিই। সময় এখন 7:23 আর আমরা এসে পৌঁছালাম ডানলপের মোড়। আমরা যেহেতু বড়নগরের দিক থেকে আসছি, তো আমরা ডানলপ থেকে বাঁদিক যাব, সেখান থেকে অ্যাজ ইউজুয়াল নিবেদিতা ব্রিজ হয়ে তারপরে আমরা এগোবো। এই সামনে দেখা যাচ্ছে টোল ব্রিজের রোড। সোজা আমরা উঠে যাব এখান থেকে র্যাম্পে। বাঁ দিক দিয়ে গেলে দক্ষিণেশ্বর পড়বে, দক্ষিণেশ্বর দিয়ে বালি ব্রিজ হয়ে যাওয়া যায়, কিন্তু প্রতিবার আমরা যেটা করি এই নিবেদিতা সেতু হয়েই যাই, তো এবারও সেটাই করলাম। সামনে এক্সটেন্ডেড হলিডে, যেহেতু মোটামুটি গাড়ি রাস্তায় প্রচুর আছে, বিশেষ করে প্রাইভেট কার, তো রিস্ক নিলাম না আর দক্ষিণেশ্বর হয়ে যাবার। আমরা এখন নিবেদিতা ব্রিজের ওপরে। বাঁ দিকে দেখা যাচ্ছে মা গঙ্গা আর ডান দিকে দক্ষিণেশ্বরের মা ভবতারিণী। সবাইকে প্রণাম জানিয়ে আজকে আমাদের যাত্রা শুরু করছি। আশা করছি আমাদের যাত্রা খুব ভালোভাবে হবে, আমরা সুস্থভাবে যাব এবং সুস্থভাবে বাড়ি ফিরব। জয় মা, সবাইকে ভালো রেখো এবং আমাদের যাত্রা শুরু করো। আজকের দিনের প্রথম টোল রাজচন্দ্রপুর টোল প্লাজা। আমরা এখন ঢুকছি। এখানে টোল চার্জ 65 টাকা। প্রতিবারের মতো টোল সংক্রান্ত সমস্ত ইনফো আমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আর এখন তো স্ক্রিনে শো করছেই। রাজচন্দ্রপুর টোল প্লাজা ক্রস করে সামনে এসে রাস্তা এখানে দুটো ভাগ হয়ে যায়। একটা চলে যাচ্ছে সোজা দিল্লি রোড NH2, আর আমরা যাব বাঁদিক দিয়ে খড়গপুরের দিকে, এটা হচ্ছে NH16। কোথায় যাচ্ছি এখনো সেটাই তো বলা হয়নি।
যদিও থাম্বনেল আর টাইটেল থেকে আপনারা বুঝেই গেছেন, তবুও আমরা যাচ্ছি কিন্তু দীঘা, বাঙালির ভালোবাসা, প্রথম ভালোবাসা, যেটা ছাড়া বাঙালি ভাবতে পারে না। এই দীঘাতে আমরা কোথায় থাকবো, কোথায় কোথায় ঘুরবো, সেগুলো তো আস্তে আস্তে আগামী পর্বে আসবে। তো আপাতত এই আজকের ব্লগটা থাকবে শুধুমাত্র রোড ট্রিপ। আপনারা হয়তো বলবেন যে দীঘার রোড ট্রিপ আবার নতুন করে বলার কি আছে। সত্যি হয়তো কিছু বলার নেই, কারণ যারা ড্রাইভিং ভালোবাসেন তারা বছরে একবার না একবার দীঘা অবশ্যই যান। কিন্তু এরকম অনেকে আছেন যারা হয়তো নতুন গাড়ি কিনেছেন বা নতুন ড্রাইভিং স্টার্ট করেছেন এবং সামনাসামনি একটা কোথাও যাবেন ভাবছেন উইকেন্ডে, তাদের কিন্তু প্রথম গন্তব্য হতেই পারে দীঘা, যেমনটা আজ থেকে 4-5 বছর আগে আমার ছিল। সেই সময় কিন্তু আমার কাছে এই দীঘা ট্রিপটাও অনেক চিন্তার বিষয় ছিল যে আমি কোন রাস্তা দিয়ে যাব, কিভাবে যাব, কোথায় দাঁড়াবো, কত টাকা টোল পড়বে। তো সেরকম যারা আছেন আজকের ব্লগটা স্পেশালি তাদের জন্যই। তো আজকের ব্লগটা দেখার পরে আশা করছি তাদের এই প্রশ্নগুলো থাকবে না, কারণ আজকে আমি ফুল জার্নিটা কভার করব খুব সিম্পল ওয়েতে এবং সমস্ত ইনফরমেশন দেবো যে কোন রাস্তা দিয়ে খুব সহজে আপনারা রোড ট্রিপ করে দীঘা পৌঁছাতে পারবেন, রাস্তার প্রেজেন্ট রোড কন্ডিশন কি আছে, টোল কত টাকা পড়লো এবং আপনারা ফ্যামিলি নিয়ে ট্রাভেল করলে বেস্ট অপশন যেখানে আপনারা হল্ট দিতে পারবেন সেটা কি হবে, এছাড়াও কোন রাস্তা সব থেকে সিনিক হবে, সব থাকবে এই ব্লগে। সুতরাং ব্লগটা কিন্তু একটিও স্কিপ করা যাবে না। চলতে থাকুন আমার সাথে, দেখতে থাকুন ব্লগটা, সমস্ত কিছু জানতে পারবেন আপনারা আজকে আমার এই ব্লগ দেখে। তারপরে আপনারা নিজেরাও কিন্তু খুব সহজে এরকম একটা রোড ট্রিপ প্ল্যান করতেই পারেন। তাহলে চলুন শুরু করি আজকের আমাদের দীঘার যাত্রা। বেরোচ্ছি এখন আলমপুর, আর সামনে দেখতেই পাচ্ছেন কনজেশন বেশ ভালো আছে, লরির জ্যাম তো আছেই, তার সাথে আছে প্রাইভেট কারের রাশ, আর বাস থেকে এইভাবে দীঘার বাসগুলো বেরোচ্ছে। তো সব মিলিয়ে রাস্তা কিন্তু বেশ জমজমাট, মানুষের ভিড়ে নয় গাড়ির ভিড়ে। তো দেখা যাক কতক্ষণ রাস্তার কন্ডিশন এরকম থাকে। মনে হচ্ছে বাগনান ক্রস করলে তবে হয়তো রাস্তার কন্ডিশন একটু ইমপ্রুভ করবে। সামনে আসছে ধুলাগড় টোল প্লাজা, লম্বা গাড়ির লাইন দেখতেই পাচ্ছেন। কোনটায় ঢুকবো না, মনে হচ্ছে খুব একটা বেশি টাইম লাগবে না, কারণ অন্য দিনের থেকে তুলনামূলকভাবে গাড়ি দেখছি কমই আছে। ঠিক আছে, আপাতত টোলটা পেরোই। আর ঘড়িতে সময় এখন 7:52, আর আমরা এখন আছি আমাদের আজকের দিনের দ্বিতীয় টোল ধুলাগড় টোল প্লাজায়। এখানে টোল চার্জ হচ্ছে 135 টাকা। রিসেন্ট কিন্তু সমস্ত টোল চার্জ বেড়েছে, 5 টাকা 10 টাকা করে সমস্ত জায়গায় টোল চার্জ বেড়েছে। এক্স্যাক্ট ফিগারগুলো আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে দেবো, অবশ্যই দেখে নেবেন। মানে
ধুলাগড় টোল প্লাজাটা ক্রস করে যে চায়ের দোকানটা আছে সেখান থেকে চা খেয়ে আমরা জাস্ট আবার স্টার্ট করলাম, কোলাঘাটের দিকে এগোচ্ছি। অ্যাজ ইউজুয়াল ভালো ভিড় ছিল, প্রচুর বাইকাররা যাচ্ছে, মনে হয় সব দীঘার দিকেই যাচ্ছে। তো যাই হোক, আমরা আপাতত এগোচ্ছি কোলাঘাটের দিকে। সামনে রাস্তাটা একটু দেখাতে বলবো। এতক্ষণ ধুলাগড় অবধি রাস্তাটা ভালো ট্রাফিক ছিল, এখন তুলনামূলক একটু ফাঁকা হয়েছে। আর আজকের ওয়েদারও কিন্তু মানে খুব সানি নয়, ওয়েদারটা একটুখানি ক্লাউডি হয়ে আছে। দুদিন ধরে তো দেখছি নিউজে বলছে নাকি কালবৈশাখী আসার সম্ভাবনা আছে, জানি না সেটা আজকেই আসবে কি না। আসলে কিন্তু সমুদ্রের রূপ চেঞ্জ হয়ে যাবে। চলুন তাহলে সামনে এগোই, কোলাঘাটে গিয়ে দেখা হচ্ছে। এই মাত্রই আপনাদেরকে বললাম রাস্তা একটু ফাঁকা হয়েছে, কিন্তু এই জায়গায় বাজারের জন্য রাস্তায় বেশ ভালো রকম ট্রাফিক। দুপাশে ভোরে রোববারের বাজার বসেছে, তার সাথে আছে লরির চাপ, আর প্রাইভেট কার তো আছেই। সব মিলিয়ে কিন্তু বেশ ভালো রকম কনজেশন। এই জায়গাটা কম বেশি এরকমই থাকে। এখন আমরা ক্রস করছি 5 লাখ। ওয়েদার কিন্তু ওভারকাস্ট, একদিকে ভালো, খুব রৌদ্রের তেজ থাকলে বেশ কষ্টই হয়। আমরা ক্রস করছি নিমদিঘি, আর সামনে হচ্ছে এই রাস্তার অবস্থা। ভালো রকম কনজেশন আছে এখন রাস্তায়। আজকে প্রতিটা ইম্পর্টেন্ট রাস্তা যেগুলো পেরোচ্ছি সব জায়গাতে কিন্তু ভালো রকম কনজেশন পাচ্ছি। ম্যাপটা দেখুন, পুরোই লাল হয়ে আছে, জানি না কতক্ষণ এটা থাকবে। নিমদিঘির কাছে ক্রসিংয়ে আটকে যাচ্ছি। ভালো রকম কনজেশন দেখাচ্ছে সামনে, এখনো প্রায় 10 মিনিট মতো ট্রাফিক ডিলে দেখাচ্ছে অ্যাজ পার গুগল ম্যাপ। সামনে আসছে উলবেড়িয়া পর্যন্ত কিন্তু এই ট্রাফিক যে স্লো মুভমেন্ট সেটা দেখাচ্ছে গুগল ম্যাপে। তো এখন ধীরে ধীরে আবার এগোচ্ছি, এতক্ষণ দাঁড়িয়েছিলাম, এখন খুব ধীরে ধীরে আবার গাড়ি এগোচ্ছে। দেখি কতক্ষণ এটা পার করি। এটা পার করার পর আবার রাস্তা মনে হচ্ছে ক্লিয়ার আছে। এখানটা কিসের জন্য এত কনজেশন জানি না, এর আগে আমি কোনোদিন পাইনি। আজকে প্রথমবার আমি এই জায়গাটা এতখানি কনজেশন পাচ্ছি। যাই হোক, চলুন সামনে গিয়ে বলছি কতক্ষণে গিয়ে আবার পৌঁছালাম। বেরোচ্ছি উলবেড়িয়া ক্রসিংটা ক্রস করার পর রাস্তাটা একটু ফাঁকা হলো। সামনে একটা গাড়ি মনে হয় খারাপ হয়েছিল, কারণ এখনই দেখলাম টোয়িং ভ্যানে করে নিয়ে যাচ্ছে। হতে পারে ওটার জন্য এতক্ষণ ট্রাফিক ছিল। তো এখন আগের থেকে তুলনামূলক রাস্তার কন্ডিশন একটু বেটার, গাড়ি মুভ করছে, গাড়ি কনজেশন আছে বাট মুভ করছে। চলুন সামনে এগোই। দীঘার রুটে সব থেকে বড় সমস্যা সেটা হচ্ছে বাস। কনস্ট্যান্টলি এসবিএসটিসি আর প্রাইভেট বাসগুলোর মধ্যে মানে প্যাসেঞ্জার তোলা নিয়ে মারপিট লেগেই থাকে। মানে অনেক সময় দেখতে পাচ্ছি যে রাস্তায় প্যাসেঞ্জার নেই, রাস্তা ফাঁকা, তবু মানে ওদের অভ্যাস হয়ে গেছে রাস্তায় হর্ন মারতে মারতে বাকিদেরকে বিরক্ত করতে যাওয়া।
যাই হোক, কিছু করার নেই। তাও তো এখন রাস্তা ভালো আছে, 6 লেন হাইওয়ে। এরপরে যখন এটা আবার আমরা নন্দকুমার বেরিয়ে যাব, তারপরেও কিন্তু এই বাসের রেসারেসি চলতেই থাকে, যার জন্য এই রাস্তায় প্রায়শই অ্যাক্সিডেন্ট লেগেই থাকে। এটা নিয়ে বহুদিন ধরে প্রশাসনের অনেক চেষ্টা সত্ত্বেও কিন্তু এটা কোনোদিন কমছে না। চলুন, আপাতত সামনে তো কোলাঘাটের দিকে এগোচ্ছি। রাস্তা একটু ফাঁকা হয়েছে ফুলবেড়িয়া বেরোনোর পর থেকে, যেমনটা একটু আগে বললাম। খালি বাসগুলোকে একটু বাঁচিয়ে চলতে হচ্ছে, কারণ খুব বৃষ্টি হয় বাসগুলো চালাচ্ছে। আজকে বাড়ি থেকে যতখানি রাস্তা এলাম টুয়ার্ডস কোলাঘাট, পুরো রাস্তাটাই কিন্তু কম বেশি ট্রাফিক পাচ্ছি। আর সবই কিন্তু লরির জ্যাম তো যেটা থাকেই, তার সাথে কিন্তু এক্সট্রা আজকে অ্যাড হয়েছে প্রাইভেট কার। যেমন সামনে দেখতেই পাচ্ছেন ভর্তি প্রাইভেট কার সব যাচ্ছে কোলাঘাটের দিকে। অবভিয়াসলি এরা দীঘা, মন্দারমণি বা তাজপুরের দিকেই যাবে। সবাই আমাদের মতো ছুটি এনজয় করতেই যাচ্ছে। ঠিক আছে, রাস্তায় বেরিয়েছি, একটু তো এগুলো থাকবে, কন্ডিশন তো আছে, থাকবে, এর মধ্যে দিয়েই আমাদেরকে চলতে হবে। বাকিরাও যাচ্ছে, চলুন কোলাঘাটের দিকে এগোই। এরপর ফার্দার রাস্তার কন্ডিশন কিরকম থাকছে, আবার সামনে কোথায় ট্রাফিক পাচ্ছি, সব আপডেট আপনাদেরকে আমি পরপর দিতে থাকবো। আমরা এখন পেরোচ্ছি বাগনান। ক্রসিংটার কাছে একটু ট্রাফিক আছে, তারপরে আস্তে আস্তে ফাঁকা হচ্ছে। আচ্ছা, আজকে আমাদের সাথে যারা যাচ্ছে তাদের সাথে তো পরিচয়ই করানো হয়নি। যেমনটা তখন বললাম, আজকে আমরা ফুল ফ্যামিলি নিয়ে ট্রিপে বেরিয়েছি। আর ফার্স্ট টাইম আজকে আমার বাবা মা আমার সাথে আছে। এই আমার বাবা আর এই আমার মা। হাই বলে দাও। আর গোপাল তো আমাদের সাথে আছেই, পেছনে আপাতত শুয়ে আছে। তো চলুন আমরা সবাই মিলে সপরিবারে আজকে দীঘার দিকে এগোই। খুব মজা হবে, খুব আনন্দ হবে, সমস্ত আপনাদের সাথে শেয়ার করব। কোলাঘাটের দিকে যে আমরা আস্তে আস্তে এগোচ্ছি সেটা বোঝাই যাচ্ছে। রাস্তার দুপাশে কিন্তু অলরেডি সমস্ত ধাবা স্টার্ট হয়ে গেছে। তবে আমরা এখানে দাঁড়াবো না, আমরা কোলাঘাট পেরিয়ে গিয়ে হয়তো দাঁড়াবো। ঘড়িতে সময় এখন 9:10। আমরা এখন আছি কোলাঘাট ব্রিজে। এখানে অনেকে দাঁড়িয়ে ফটো তুলছে, বাট সেটা ঠিক নয়। তো আমরা গাড়ির মধ্যে দিয়েই যা দেখার দেখে নিলাম। পাশে রেল ব্রিজটাও দেখা যাচ্ছে, আর রয়েছে রূপনারায়ণ নদী। সমস্যা আছে। এই আমরা ঢুকছি কোলাঘাট, পরপর ধাবা স্টার্ট হয়ে গেছে। প্রত্যেকটাতে মোটামুটি ভালো ভিড়ও দেখতে পাচ্ছি, প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে। কিন্তু আমরা এখানে দাঁড়াবো না, কোলাঘাটে আজকে আমরা দাঁড়াচ্ছি না। আমাদের হল্ট কোথায় হবে সেটা একটু পরেই জানতে পারবেন। এই বেরোচ্ছি শেরে পাঞ্জাব। দিন হোক বা রাত, শেরে পাঞ্জাবে কিন্তু কখনো ফাঁকা দেখতে পাই না। আচ্ছা, সামনে রাস্তাটা কিন্তু এখান থেকে দুভাগে ভাগ হয়ে যায়। সোজা রাস্তাটা চলে যায় খড়গপুরের দিকে, আর বাঁ দিকে আমরা ঢুকে যাব NH 116, যেটা ধরে সোজা আমরা নন্দকুমার যাব। সেখান থেকে কাঁথি হয়ে দীঘা, তাজপুর, মন্দারমণি এই দিকগুলো যাওয়া যায়। হলদিয়াও বাঁ দিক দিয়ে যায়, উপরে বোর্ড দেওয়া আছে দেখতেই পাচ্ছেন। তো সোজা রাস্তাটাকে বিদায় জানিয়ে আমরা এবারে নিয়ে নিলাম বাঁ দিকে 116। বাঁ দিকে পেরোচ্ছি কোলাঘাট থার্মাল স্টেশন, বাঁ দিকে পেরোচ্ছি শেরে বেঙ্গল। এটাও কিন্তু এই রুটের বেশ ভালো নাম করা একটা ধাবা।
যারা কোলাঘাটে দাঁড়ায় না তারা অনেক সময় এখানে এসেও দাঁড়ান। আমি এখানেও দাঁড়ালাম না, আমি এগিয়ে যাচ্ছি সামনের দিকে। আমরা কোথায় গিয়ে দাঁড়াবো একটু পরে জানতে পারবো। শের বেঙ্গল জাস্ট ক্রস করলাম, আর তারপরেই একটা ছোট্ট ক্রসিংয়ে দুবার দাঁড়াতে হলো। তার কারণ এই যে সামনে দেখতে পাচ্ছেন ব্যারিকেডগুলো, মানে ব্যারিকেড লাগানোর যে কি কারণ আমি বুঝে পাই না। অকারণে এমনি সরু রাস্তা, তার মধ্যে অকারণে ব্যারিকেড করার জন্য গাড়িগুলো আরো স্লো মুভিং হয়ে যায়, আর সবাইকে ওভারটেক করার চক্করে আরো জ্যামে ফেসে যায়। বাঁদিকে একটা পেট্রোল পাম্প রয়েছে, তো এই রাস্তা ট্রাভেল করার সময় মেচেদা ক্রস করার পর যদি কোনো পেট্রোল পাম্পের দরকার থাকে তাহলে অবশ্যই এই ভারত পেট্রোলিয়ামের পেট্রোল পাম্পটা আপনারা ইউজ করতে পারেন। একটু আগে আপনাদেরকে বললাম ভারত পেট্রোলিয়ামের কথা, আর যারা এইচপি প্রেফার করেন জাস্ট 1 কিলোমিটার পরে কিন্তু এইচপির পেট্রোল পাম্প আছে। যারা এইচপির পেট্রোল পাম্প আজকে আমরা ব্রেকফাস্টের জন্য দাঁড়াবো হোটেল রয়্যাল ল্যান্ডমার্কে। এটা জাস্ট সোনাপেটিয়া টোল প্লাজাটার একটু আগে, আর তুলনামূলক বেশ ফাঁকাই থাকে। চলুন তাহলে ব্রেকফাস্টটা করে নেওয়া যাক। ঘড়িতে সময় এখন 9:30, আর আমরা এখন এসে পৌঁছেছি হোটেল রয়্যাল ল্যান্ডমার্কে। সোনাপেটিয়া টোল প্লাজার একটু আগে এই হোটেলটা। এর আগে আমি বহুবার এসেছি, আমার ভাবে তো আমি আগে এই হোটেলটা দেখিয়েছি। হোটেলটা বেশ ফাঁকা থাকে, কারণ লোকেশান অনুযায়ী এটা একদম প্রপার লোকেশানে যেহেতু পড়ে না। যত ভিড় থাকে কোলাঘাটার দিকে, কোলাঘাটটা ক্রস করে, এই জন্য আমি এই জায়গাটা দাঁড়াতে প্রেফার করি। একটু ফাঁকাও থাকে, আর তাড়াতাড়ি এখানে ব্রেকফাস্টটা কমপ্লিট করে আমরা বেরিয়ে যেতে পারি। আর এখানে ওয়াশরুমও আছে, মোটামুটি ক্লিন। তো চলুন কী আছে ব্রেকফাস্টে দেখি, কি ব্রেকফাস্টটা অর্ডার করি, ব্রেকফাস্টটা খেয়ে নিয়ে তারপর আমরা এখান থেকে বেরিয়ে আবার সামনের দিকে এগোবো। তাহলে এতক্ষণ যদি ব্লগটা দেখে থাকেন তাহলে অবশ্যই নিশ্চয়ই ব্লগটার মধ্যে কিছু আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। চলুন ব্রেকফাস্ট টেবিলে গিয়ে আবার দেখা হচ্ছে। ব্রেকফাস্টে আমরা এখন নিয়ে নিলাম গরম গরম পুরি আর সবজি, আর তার সাথে ছিল রিফ্রেশিং গ্রিন টি। খাবারটা বেশ টেস্টিই ছিল। তাহলে চটপট ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই। এইমাত্র আমরা ব্রেকফাস্ট করে বেরোলাম হোটেল রয়্যাল ল্যান্ডমার্ক থেকে। ব্রেকফাস্টটা ভালোই ছিল, পুরি সবজি খেলাম, তার সাথে খেলাম চা। তো আপাতত সামনে এগোচ্ছি, সামনে আসবে নন্দকুমার, তার আগে আছে সোনাপেটিয়া টোল প্লাজা, সামনেই দেখা যাচ্ছে। সময় এখন 10:28, আর এখন আমরা বেরোচ্ছি আজকের দিনের আমাদের তৃতীয় টোল সোনাপেটিয়া টোল প্লাজা, আর এখানকার টোল চার্জ 115 টাকা। সময় এখন 10:50, আর আমরা এসে পৌঁছালাম নন্দকুমার সার্কেলে। এই পেরোচ্ছি নন্দকুমার সার্কেল। এখান থেকে আমরা 3rd এক্সিটটা নেবো। বাঁ দিকের রাস্তাটা দিয়ে গেলে চলে যাবে সোজা হলদিয়া। এরপর হয়তো ট্রাকের জ্যাম, লরির জ্যাম একটুখানি কমবে, কারণ ম্যাক্সিমাম লরিগুলো হলদিয়ার দিকে চলে যায়। এই আমরা 3rd এক্সিটটা নিয়ে নিলাম। এখানে মুখটা একটুখানি জ্যাম হয়, তার কারণ হচ্ছে সমস্ত বাসগুলো, দীঘা রুটের বাসগুলো এইখানে এসে সব দাঁড় করিয়ে দেয়, প্যাসেঞ্জার তোলে, প্যাসেঞ্জার নামায়। এখান থেকে কিন্তু রাস্তা
সিঙ্গেল লেন। এতক্ষণ ডাবল লেন হাইওয়ে ছিল, এবার কিন্তু সিঙ্গেল লেনে এসে পৌঁছালাম। এটা হচ্ছে 116B। নন্দকুমারটা জাস্ট ক্রস করলাম। ক্রস করার পরই এখানে রাস্তার কাজ হচ্ছে, তার জন্য একপাশে রাস্তা বন্ধ করা, পিচ করছে রাস্তায়, তাই জন্য এখানে ট্রাফিক মুভমেন্ট এই মুহূর্তে একটু স্লো আছে। বেশ অনেকখানি রাস্তা জুড়েই কিন্তু কাজ হচ্ছে, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন সামনে। নন্দকুমার ক্রস করার পর বিভিন্ন জায়গায় কিন্তু রাস্তা মেরামতির কাজ হচ্ছে, তার জন্য পিচ জায়গাগুলো একটু উঁচু নিচু হয়ে আছে, মানে লেভেলিং করা হয়নি, তার জন্য একটুখানি ট্রাফিক মুভমেন্ট স্লো আছে। আর তার সাথে এখানে একটু ছাড়াই প্রচুর ছোট ছোট হাম্প তৈরি করেছে, তো যার জন্য একটু স্লো ভাবেই গাড়ি চালাতে হচ্ছে। আমরা এখন পেরোচ্ছি মাতঙ্গিনী সেতু, হলদি নদীর ওপরে। বাঁ পাশে হলদি নদী, এই হলদি নদী থেকেই কিন্তু হলদিয়া নামটা হয়েছে। দীঘা দেখাচ্ছে আর 78 কিলোমিটার। আপাতত রাস্তার কন্ডিশন মোটের ওপর ভালোই। বলতে বলতে সামনে এই জায়গাটা, এই একটা ফ্লাইওভার আছে, এই ফ্লাইওভারটার আগে হঠাৎ করে এই এতগুলো বাম্পার দেওয়ার কি কারণ আমি জানি না। অনেক সময় রাত্রিবেলা কিন্তু এই বাম্পারগুলো মিস করে একটা বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে। যাই হোক, মধ্যিখানে যে ডিভাইডারগুলো ছিল সেগুলো সব অলরেডি ভেঙে গেছে বা ভেঙে দেওয়া হয়েছে। আর ফ্লাইওভারে এখন উঠছি, ফ্লাইওভারের রাস্তাটা বেশ ভালো। বেরোচ্ছি আমরা চণ্ডীপুর থানা। এই জায়গাটা কিন্তু বেশ জমজমাট, প্রচুর দোকানপাটও এখানে রয়েছে, আর রাস্তার কন্ডিশন এখানে বেশ ভালো। দুপাশে ভোরে ভোরে ফ্ল্যাগ দেখতে পাচ্ছি, গেরুয়া পতাকা, রামনবমীর জন্য মনে হয় লাগানো হয়েছিল। এখানে কিন্তু প্রচুর হোটেলও আছে। এই যে বাঁদিকের রাস্তাটা দেখা যাচ্ছে, এদিক দিয়ে গেলে নন্দীগ্রাম যাওয়া যায়। আর আমরা সোজা ফ্লাইওভার ধরবো। সামনে একটা টোল গেট রেডি হচ্ছে, যদি ওটা বহুদিন ধরে রেডি হচ্ছে। আদৌ এটা ওপেন হবে কি না জানা নেই, কিন্তু হয়ে গেলে কিন্তু একটা এক্সট্রা টোল এই রাস্তায় বাড়তে চলেছে। আমরা পেরোচ্ছি এখন বাজকুল। এই হচ্ছে বাজকুলের ফ্লাইওভার। এটাও কিন্তু বেশ ভালো কন্ডিশনে আছে। গাছ কেটেছে। জ্যাম করবে এবারে। এখানে মনে হয় জ্যাম হয়, লোকে পেপসি নিয়ে ঘুরছে, এই নিয়ে ঘুরছে। লাখি বলে একটা জায়গা পেরোচ্ছি, অ্যাকচুয়ালি পেরোচ্ছি না দাঁড়িয়ে আছি, কি বলবো বুঝতে পারছি না। প্রায় 10 মিনিট 15 মিনিট ধরে দাঁড়িয়েছিলাম, তারপরেও গাড়ির মুভমেন্ট হচ্ছে, সামনে দেখতেই পাচ্ছেন। অনেক গাড়ি তো ডান দিক বাদিক করে বেরিয়েও গেল, বাট আলটিমেটলি ওই গাড়িগুলোই সামনে গিয়ে আরও জ্যাম করবে। কিছু করার নেই, আমরা পেছনে যাচ্ছি, কারণ আমার সামনের গাড়িগুলো লেন মেনটেন করেই যাচ্ছে। অ্যাজ পার গুগল ম্যাপ দেখাচ্ছে প্রায় 25 মিনিট ডিলে।
মানে কেন ডিলে, কী জন্যে ডিলে, রাস্তায় কি প্রবলেম কিছু বুঝতে পারছি না। সবাই দাঁড়িয়ে আছে, আমরাও দাঁড়িয়ে আছি, এইভাবেই যাচ্ছি একটু একটু করে। কটায় গিয়ে পৌঁছাবো জানি না। ঠিক আছে, চলুন আগে গিয়ে আপডেট দিচ্ছি কি ব্যাপার। বাইকটা কতক্ষণে ক্রস করছি একটু পরে বলছি। বেরোচ্ছি এখন হেরিয়া বাজার। এর আগে যে কনজেশনটা ছিল যেটা বললাম ওটা মনে হচ্ছে পেরিয়ে এসছি। তো হেরিয়া বাজারের কাছে এমনি একটুখানি ভিড়ভাড় থাকে, এমনি আজকে রবিবার, সমস্ত দোকানপাটে প্রচুর ভিড়। আর সামনে আপাতত ক্রসিংয়ে আমরা দাঁড়িয়েছি। এরপর থেকে তো দেখাচ্ছে মোটামুটি রাস্তা ক্লিয়ারই আছে, সেটা আগে গেলে জানতে পারবো। সামনে আপাতত সিগন্যালে আমরা দাঁড়িয়েছি, সিগন্যালটা পেরোই, তারপর রাস্তার ট্রাফিক আপডেট আবার দিচ্ছি। এই হেরিয়া আমরা ক্রস করছি, ইনফ্যাক্ট পেরিয়ে গেলাম। ওপাশের রাস্তায় ডাউন লেনে এখন ভালোই কনজেশন আছে। আমার সামনের রাস্তা মোটের ওপর ফাঁকা, কিন্তু সামনে এই ছোট একটা এই কী বলে, ছোট হাতি তো নয়, এগুলো কি গাড়ি জানি না, নিজের ওয়েটের থেকে বেশি মাল ক্যারি করছে, দিয়ে নড়তে পারছে না। আমরা ক্রস করছি এখন কৃষ্ণনগর, আর এখানে কিন্তু সেই পরপর ডাবের দোকান শুরু হয়ে গেছে। ভাবছি কোথাও একটা দাঁড়াবো, একটু ডাব খেয়ে নেবো। এই দেখো ফাঁকা আছে, ছায়া আছে একদম। দাঁড়িয়েছি কৃষ্ণনগরের কাছে ডাব খাওয়ার জন্য। এই আমাদের ডাব যাচ্ছে, আর এই আমার গাড়ি, আর এই হচ্ছে মেন রোড। এখানে পরপর পরপর ডাবের দোকান, সবাই এখানে কিন্তু দাঁড়িয়েছে, আগে পিছে গাড়ির লাইন লেগে গেছে। তো এখান থেকে একটু ডাব খেয়ে নিয়ে বেরিয়ে যাবো আমরা সোজা দীঘার দিকে। আর কোথাও সেরকম আমাদের নামবো না, দূর দরকার না। চলুন তারপর রাস্তায় বেরিয়ে আবার ডাব যেখানে খাচ্ছিলাম সেখানে মেন রোড থেকে এই রাস্তাটা দেখতে পেলাম, এই জায়গাটা দেখতে পেলাম, তাই জন্য একটু নিচের দিকে নেমে এলাম। এই হচ্ছে সামনে ভিউটা, চারদিকে বাঁশ গাছে ভর্তি, আর সামনে একটা ডোবা মতো রয়েছে, বেশ সুন্দর লাগছে। আর জায়গাটা বেশ ঠান্ডা, বাঁশ গাছ আছে বলে চতুর্দিকে জায়গাটা বেশ ঠান্ডা, বেশ ভালো লাগলো। তাই আমিও দেখলাম, আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। ডাব খেয়ে আমরা বেরিয়ে যাচ্ছি, বেশ ভালো লাগলো ডাবটা খেয়ে, একটু রিফ্রেশ লাগছে। অনেকক্ষণ ধরে এই কনজেশন আর ভালো লাগছিল না, তাই দাঁড়িয়ে একটুখানি ডাব খেয়ে রিফ্রেশ হয়ে নিলাম। সামনে দেখতেই পাচ্ছেন গাড়ির ভিড়, যতগুলো ডাবের দোকান প্রতিটা দোকানেই কিন্তু গাড়ির লাইন। আপাতত আর সেরকমভাবে কোথাও দাঁড়ানোর ইচ্ছে নেই, সোজা বেরিয়ে যাব, কারণ অলরেডি আমরা নির্দিষ্ট টাইমের থেকে লেট চলছি। চলুন তাহলে এগিয়ে যাই, রাস্তায় আবার কি আপডেট পাচ্ছি, কোথায় কনজেশন থাকছে কী থাকছে যেতে যেতে আবার জানাচ্ছি আপনাদেরকে। এরোচ্ছি ক্ষুদিরাম সেতু, এটা কালীনগর বাজার। মোটামুটি ফাঁকা, কারণ বেলা অনেকটাই হয়ে আসছে। আমরা এখন ক্রস করছি নাচিন্দা। এখানে একটু রেগুলার কনজেশন যেটা থাকে, মন্দিরটার সামনে একটু তো ভিড় হয়, এমনিও আজকে রোববার, তার জন্য একটুখানি আমাদের আপের লাইনে একটুখানি গাড়ি দাঁড়িয়ে আছে। ডাউন লাইনটা মনে হচ্ছে ক্লিয়ার, সব গাড়ি বেরিয়ে যাচ্ছে, তবে আমাদের গাড়ি একদম স্টল হয়ে নেই, ধীরে ধীরে এগোচ্ছে। এই বাঁদিকে মন্দিরটা দেখতে পেয়েছি, দেখাচ্ছি আপনাদেরকে। খুব জাগ্রত মন্দির এটা, বিশেষ করে এখানকার মানুষজনদের জন্য। এই পেরোচ্ছি আমরা নাচিন্দা মন্দির। আমরা এখন ক্রস করছি মরিচদা। রাস্তা এখানে তুলনামূলক বেশ ফাঁকা, এমনিও বেলা অনেকটাই হয়ে গেছে, এখন বাজে হচ্ছে প্রায় 12:30। এখনো দেখাচ্ছে প্রায় ঘন্টাখানেক আমাদের লাগবে যেতে, যদি সবকিছু ঠিকঠাক থাকে। তো সামনে রাস্তাটা একটু ভালো পেয়েছি, দেখি আপাতত
এগিয়ে যাই। আমরা এসে পৌঁছালাম কন্টাই। সামনে আসছে রূপসী বাইপাস, এই ডান দিকে ঘুরে যাব আমরা। এই আমরা রূপসী বাইপাস ক্রস করে যাচ্ছি। পেরোচ্ছি আমরা এখন কাঁথি বাস স্ট্যান্ড। এই পেরিয়ে গেলাম। ভালো রকম কনজেশন আছে এই জায়গাটাতে, প্রচুর ভিড়, গাড়ি এগোচ্ছেই না। আর এখানে ট্রাফিক ম্যানেজমেন্ট কিন্তু খুব খারাপ। বিশেষ করে টোটোগুলো যে যেমন পেরেছে রাস্তার ওপরে দাঁড় করে রেখে দিয়েছে। এখানে ট্রাফিক পুলিশ রয়েছে কিন্তু তারা কিছু করছে না, তো অটোমেটিক জ্যাম হচ্ছে। যাই হোক, আপাতত পেরিয়ে গেছি। এরপর থেকে আশা করছি রাস্তা একটু ভালো পাবো, একটু ফাঁকা পাবো। সময় এখন 12:50, অনেকটাই লেট আমরা চলছি। যদিও চাপ খুব একটা নেই, কারণ আজকের দিনটা তো আমাদের রিল্যাক্স ডে, সেরকম কিছু প্ল্যানিং নেই আজকে। চলুন তাহলে সামনে এগোই। এই মোড়টা থেকে বাঁদিকে গেলে কাঁথি টাউনে যাওয়া যায়, আর ডান দিকে রাস্তাটা ধরলে আমরা দীঘার দিকে যাব। এই কাঁথি শহরের ভেতর থেকেও একটা রাস্তা আছে যেটা সি বিচ হয়ে যায়। একবার আমরা গেছি ওই রাস্তা দিয়ে, বাট আমরা আজকে সেই রাস্তাটা ধরবো না। আজকে আমরা রেগুলার রাস্তা যেটা সেটাই ধরবো। আজকে থ্রু আউট দ্য জার্নি আমি এখনো অবধি পুরো রাস্তাতেই কিন্তু কনজেশন পেয়েছি। কারণ কি আমি জানি না, হয়তো ছুটির দিন বলে। ডাউনেও যেমন গাড়ি আছে, আপেতেও কিন্তু সেরকমই গাড়ি আছে। ঠিক আছে, চলুন এগোনো যাক। আমরা এসে পৌঁছালাম চাউলখোলার মোড়। সময় এখন 1:10। প্রচুর রাশ এখানে, সব ডাউনের বাসগুলো আসছে, প্লাস এদিককার বাসও এতক্ষণ দাঁড়িয়ে ছিল। দাঁড়িয়ে থাকার জন্য ভালো রকম কনজেশন। বাঁ পাশে দেখতে পাচ্ছি ভোরে ভোরে গাড়ি ঢুকছে মন্দারমণির দিকে। মানে মন্দারমণিতে এই উইকেন্ডে বা এই ছুটিতে ভালোই ভিড় হবে, বোঝা যাচ্ছে। ট্রাফিক পুলিশ এখানে আছে, কিন্তু তারাও সেইভাবে কন্ট্রোল করতে পারছে না, এতটাই গাড়ির রাশ এখানে। চলুন ধীরে ধীরে আমরাও এগোই, এছাড়া কোনো উপায়ও নেই, কারণ পাস কাটিয়ে বেরোনোর মতো পজিশন এখানে নেই। আর সামনে রয়েছে শ্যামলী পরিবহনের বাস, যতক্ষণ না এটা এগোবে আমরাও এগোতে পারবো না। বাঁ পাশে চাউলখোলার মোড়। এই আমরা পেরিয়ে গেলাম চাউলখোলার মোড়। প্রচুর লোকজন রাস্তার দুপাশে দাঁড়িয়ে আছে বাসের জন্য, কারণ দীঘা থেকে যে বাসগুলো আসবে সেই বাসগুলোতে করে এনারা ট্রাভেল করবেন। পরপর পরপর বাস আসছে আমি দেখতে পাচ্ছি সামনে। চলুন তাহলে আমরা সামনে এগোই। চাউলখোলা ক্রস করে আমরা এখন এসে পৌঁছালাম সাপুয়ার কাছে। এই জায়গাটা দেখতে পাচ্ছি সমস্ত যে বাসগুলো আছে, ভলভো বাসগুলো যেগুলো দীঘার দিকে যাচ্ছে, সবাই হল্ট দিচ্ছে। জানি না এটা হয়তো কোনো বড় জাংশন টাইপ তো মনে হচ্ছে না, বাট যাই হোক গাড়ি দাঁড়াচ্ছে এখানে। তো আমরা তো সোজা এগিয়ে যাচ্ছি। বালিশাহের মোড় থেকে আমরা ঢুকে গেলাম বাঁ দিকে, কারণ আমরা ধরবো মেরিন ড্রাইভ রোড। সোজাও যেতে পারতাম, কিন্তু ভাবলাম মেরিন ড্রাইভ রোড হয়ে যাই, কেমন সৌন্দর্য আমিও দেখি, আপনাদেরকেও দেখাই। চলুন তাহলে। সামনে আসছে তাজপুরের সমুদ্র, সেখান দিয়ে আমরা মেরিন ড্রাইভ রোড ধরে সোজা শঙ্করপুর হয়ে দীঘার দিকে এগোবো। বাঁদিকের রাস্তাটা চলে যাচ্ছে বিশ্ব বাংলা বিচের দিকে। ওখানেও প্রচুর হোটেল রয়েছে, আর মেন বিচ
বিচটা হচ্ছে ওদিকেই, আর আমরা সোজা এখন যাচ্ছি জলডা বিচের দিকে, যেখান থেকে মেরিন ড্রাইভ রোডটা শুরু হয়েছে। এখানেও থাকার মতো ভালো কিছু অপশান আছে, যার মধ্যে একটা আমরা ছিলাম ক্রিস্টি রিসর্ট। সেই ব্লগ নিশ্চয়ই আপনারা দেখেছেন, আর যারা দেখেননি ওপরে আই বাটনে দেওয়া রইলে অবশ্যই দেখবেন। খুব মজা করেছিলাম আমরা সেইবারে। ডান দিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এখানে পাশাপাশি 2-3টে রিসর্ট আছে, যার মধ্যে একটা হলো ক্রিস্টি রিসর্ট, আর একটা হলো লা ম্যাকাও। আরও একটা নতুন রিসর্ট তৈরি হয়েছে, যার কন্ট্যাক্ট ডিটেলস আমি ডেসক্রিপশানে অবশ্যই দিয়ে দেবো। এগুলো কিন্তু এখানে থাকার জন্য খুব ভালো অপশান, আর এখান থেকে আপনারা কিন্তু পায়ে হেঁটেই বিচ অবধি যেতে পারবেন। তো সামনে প্রায় সমুদ্র এসে গেছে, আমরা সমুদ্র দিকে এগোচ্ছি। মনটা আস্তে আস্তে ভালো হয়ে যাচ্ছে। অনেক ক্লান্তি এতক্ষণ লাগছিল, যা রাস্তার কন্ডিশন তো দেখতেই পেয়েছে। এখন যত সমুদ্রের দিকে এগোচ্ছি মনটা ভালো হচ্ছে। আমি সমুদ্র দেখতে পেয়েও গেছি, আপনাদেরকেও দেখাচ্ছি। এই হচ্ছে তাজপুরের বিচ, মেরিন ড্রাইভ রোড সামনে শুরু হচ্ছে। প্রচুর জল, বহুদিন পর আবার আমরা সমুদ্রে, মধ্যিখানে পাহাড় ছেড়ে কোথাও যাচ্ছিলাম না, তাই মনটা সমুদ্র সমুদ্র করছিল। আর এই মেরিন ড্রাইভটা কিন্তু খুব সুন্দর করেছে। আমি প্রথমবার এলাম, এর আগের বার আমি এসেছিলাম যখন বললাম সেটা কাঁথি থেকে গিয়ে আমরা মন্দারমণিতে গিয়ে স্টপ হয়ে গেছিলাম, কিন্তু এবার আমরা পুরো রাস্তাটা যাব দীঘা অবধি। আপনারা দেখতে থাকুন মেরিন ড্রাইভ রোডের যাত্রা। কেমন লাগছে অবশ্যই জানাবেন। তাহলে কেমন লাগলো আপনাদের মেরিন ড্রাইভ রোড, আর পাশে এই নীল সমুদ্রের জল? এখন আর বেরোলাম না, কারণ বাইরে প্রচন্ড রোদ, বাবা মা সাথে আছে, শরীর খারাপ করতে পারে। তো একটু বেলা গড়ালে হয়তো বিকেলের দিকে বেরোতে পারি, অথবা কালকে আমরা আবার মেরিন ড্রাইভ রোড ধরে আরেকবার আসবো। চেষ্টা করব সকালের দিকে বা সানসেটের সময় একবার আসার, তখন কিরকম দেখতে লাগে সেটা আমিও দেখবো, আপনাদেরকে দেখাবো। এখন কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন। শুধুমাত্র আপনাদের জন্য আমি রাস্তা ঘুরে, এই রাস্তাটা অনেকটা টাইম বেশি লাগে, তাও আমি কিন্তু মেরিন ড্রাইভ রোড ধরেই যাচ্ছি। টাইম হয়ে গেছে এখন প্রায় 1:30, কিন্তু তা সত্ত্বেও আমি এই রাস্তাটা ধরলাম শুধুমাত্র আপনাদের জন্য। তাহলে কেমন লাগছে, এনজয় করছেন তো আপনারা আমার সাথে? চলুন, আরো মজা আছে সামনে। আজকে তো সবে দীঘায় পৌঁছাচ্ছি, এখনো কালকের দিনটা আমরা পুরো দিন আছি, সারাদিন অনেক ঘোরাঘুরি আছে, অনেক খাওয়া দাওয়া আছে। সাথে থাকুন, দেখতে থাকুন, ভালো লাগবে আশা করি ব্লগগুলো আপনাদের। আর যদি ভালো লাগে আমার পাশে থাকবেন। কিভাবে থাকবেন অবশ্যই আপনারা জানেন, লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন, যাতে আগামী দিনে ব্লগগুলো আপনারা সাথে সাথে পেয়ে যান। এবং হ্যাঁ, নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই অন করে রাখবেন, একদম ভুলবেন না। চলুন তাহলে সামনে যাওয়া যাক। এখানে কিন্তু আশেপাশে থাকার জন্য প্রচুর নতুন নতুন রিসর্ট হয়েছে, আগে এত ছিল না। তো যেরকম যেরকম রাস্তা তৈরি হচ্ছে সেরকম সেরকম নতুন নতুন রিসর্টও তৈরি হচ্ছে। আমি আমার পাশেই অনেকগুলো দেখতে পাচ্ছি। এখানে আশেপাশে কিন্তু খাবারের দোকান, ডাবের দোকান সবই হয়ে গেছে। চলুন তাহলে, সামনে আসছে শঙ্করপুর। শঙ্করপুরে গিয়ে আপনাদেরকে আবার দেখাচ্ছি। শঙ্করপুরটা এখন খুব সুন্দরভাবে সাজিয়েছে, আমি নিজে এখনো দেখিনি। আমি আজকে দেখবো এবং আপনাদেরকেও দেখাবো, কিন্তু ভালোভাবে দেখার জন্য আপনাদেরকে ওয়েট করতে হবে, কারণ এই মেরিন ড্রাইভ রোড ধরে আমি তাজপুর শঙ্করপুরের ট্রিপ আবার করব। আজকে বিকেলে অথবা কালকে হয়তো সকালবেলা আসবো, তার জন্য একটু ওয়েট করুন। বাঁ দিকে শঙ্করপুর সমুদ্র সৈকত বেশ সুন্দর সাজিয়েছে দেখতে পাচ্ছি, আর ডান পাশে পরপর বেশ কিছু হোটেল আছে। এক সময় এখানে হোটেল নেস্ট ছাড়া কোনো হোটেল ছিল না। একটু বাঁ দিকটা দেখাতে বলো সোনালীকে, কিরকম সুন্দর সৌন্দর্যায়ন হয়েছে এখানটায়। প্রচুর গাড়িও এখানে দাঁড়িয়ে আছে, আর এখানে কিন্তু পার্কিং আছে। আপনারা গাড়ি নিয়ে আসলে কোনো সমস্যা নেই, পার্কিং এখানে করে আপনারা অনায়াসে কিন্তু বিচে টাইম স্পেন্ড করতেই পারেন।
এখনকার মতো আপাতত আমাদের তাজপুর আর শঙ্করপুর দেখা হয়ে গেল। এবার আমরা এগোবো আমাদের হোটেলের দিকে, যেটা হচ্ছে দীঘাতে। দীঘাতে গিয়ে কোথায় থাকছি সেটা তো জানতে পারবেন একটু পরেই। তাহলে চলুন, সঙ্গে থাকুন আর ব্লগটা দেখতে থাকুন। সামনে সাইনবোর্ড দেখা যাচ্ছে, কন্টাই 36 কিলোমিটার, উড়িষ্যা বর্ডার 13, আর দীঘা মোহনা 8.5 কিলোমিটার। আমরা কোন দিকটা যাব? খুব সম্ভবত দীঘা মোহনার রোডটাই আমাদেরকে নিতে হবে। হ্যাঁ, এই রাস্তাটাও কিন্তু সমুদ্রের পাশ দিয়ে যে ভেড়িগুলো আছে, ভেড়ির পাশ দিয়ে যাচ্ছে। পাশের ট্রলারগুলো দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। এই এখন কিন্তু ভাটার টাইম বলে ট্রলারগুলো এখানে দাঁড়িয়ে আছে। এরপর যখন জোয়ার আসবে, ট্রলারগুলো কিন্তু যে যার নিজের মতো বেরিয়ে যাবে মাছ ধরার জন্য। সামনের রাস্তাটা কিন্তু বেশ সুন্দর। নয়াকালী ব্রিজ, এখানে কিন্তু নয়াকালী মন্দির আছে, যেটা খুব জাগ্রত। মৎস্যজীবীরা এখানে খুব পুজো আর্চা করেন এবং খুব মানেন এই মাতার মন্দিরটা। চেষ্টা করব এই মন্দিরটা আমরা কভার করার। এই রাস্তাটা চলে যাচ্ছে সোজা এখন দীঘার দিকে। এই রাস্তাটার নাম কিন্তু সৈকত সুন্দরী রোড। প্রকৃত অর্থেই কিন্তু রাস্তাটা খুব সুন্দর। বাঁ পাশে দেখা যাচ্ছে সমুদ্র আর তার সাথে ঝাউবন। দুর্দান্ত লাগছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন, কমেন্টস করবেন। কিছু যদি জানার থাকে রাস্তা সম্বন্ধে অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশন লিখে জানাতে পারেন। দীঘা গেটটা পেরিয়ে আমরা এখন সৈকত সুন্দরী রোড দিয়ে মেন রোডে মার্চ করছি। এরপরেই আমাদের হোটেল চলে আসবে। আমাদের হোটেল কিন্তু ওল্ড দীঘাতেই। বেশ ভালো লাগলো মেরিন ড্রাইভের জার্নিটা। তো দীঘা আমরা প্রায় পৌঁছেই গেছি। তাহলে চলুন, ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবেন। আর কোন হোটেলে থাকছি সেটা তো আপনারা জানতেই পারবেন পরের ব্লগে। ততক্ষণ কিন্তু আমার সাথে থাকতে হবে। তাহলে সাথে থাকুন, আমার সাথে চলতে থাকুন আর ব্লগগুলো দেখতে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।